সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঘরে আমার স্কুলের আজকের এই ষষ্ঠ শ্রেণীর পাঠ। আজকে আমরা গণিতের দ্বিতীয় অধ্যায়ের অনুপাত ও শতকরা নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা অনুপাতকে শতকরায় প্রকাশ করতে পারব এবং শতকরাকে অনুপাতে প্রকাশ করতে পারব। ঐকিক নিয়মে সমস্যা সমাধান করতে পারব। ঐকিক নিয়ম ও শতকরা হিসাবের সাহায্যে সময় ও কাজ, সময় ও দূরত্ব বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। আজকের পাঠের শুরুতে আমরা অনুপাত ও শতকরা সম্পর্ক নিয়ে আলোচনা করব। দেখো, অনুপাত কি? যখন নাকি দুইটি সমজাতীয় রাশি, যেমন 2:3, এটা হতে পারে 2 কেজি অনুপাত 3 কেজি, অথবা 2 মিটার অনুপাত 3 মিটার, যে কোনোটি হতে পারে। যখন এই দুইটি সমজাতীয় রাশির একটির তুলনায় অপরটি কত গুণ বা কত অংশ, তা একটি ভগ্নাংশের সাহায্যে, যেমন এই 3/2, এমনই একটি ভগ্নাংশের সাহায্যে যখন প্রকাশ করা হয়, এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলা হয়। একটি উদাহরণের সাহায্যে আমরা আরো পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। মনে করি তুমি ভাপা পিঠা বানাচ্ছ, তো এর জন্য তোমার কি কি লাগবে? গুড় লাগবে, আর চালের গুঁড়া লাগবে। এখন তোমার যে পরিমাণ গুড় প্রয়োজন হবে, মনে করো তোমার এই পরিমাণ গুড়ের প্রয়োজন হবে। চালের গুঁড়া লাগবে তোমার গুড়ের পরিমাণের সাথে আরো 4 গুণ। এখন তোমার যদি গুড় লাগে 1 অংশ, তাহলে তোমার চালের গুঁড়া লাগবে 4 অংশ পরিমাণ। তাহলে দেখো, তোমার মোট ভাপা পিঠা হলো 1 + 4 সমান 5 অংশ। এখন যদি তুমি গুড়ের সাথে পিঠার অনুপাত করো, তাহলে কি হবে? যদি গুড় এবং পিঠার অনুপাত নির্ণয় করি, তখন আমাদের অনুপাত হবে এই 1, অর্থাৎ পূর্ব রাশি হবে 1 এবং উত্তর রাশি হবে পিঠা পরিমাণ 5। তাহলে উত্তর রাশি হবে 5, অর্থাৎ পিঠার মধ্যে গুড়ের পরিমাণ হবে 5/1 অংশ। এখন যদি আমরা এই অনুপাতটিকে শতকরা প্রকাশ করতে চাই, দেখো, শতকরা মানেই হচ্ছে প্রতি শতে কতটুকু। এক্ষেত্রে আমরা যদি এই ভগ্নাংশটিকে শতকরায় রূপান্তর করতে চাই, তখন কি হবে? আমাদের 5কে, অর্থাৎ হরকে 100 বানাতে হবে। সেক্ষেত্রে 5-এর সাথে আমাদের কত গুণ করতে হবে? 20 গুণ করতে হবে। তাহলে আমাদের উপরে লবের সাথেও 20 গুণ করতে হবে। তাহলে আমরা পাবো 100/20 ভাগ, অর্থাৎ 20 গুণ, একে আমরা এভাবেও লিখতে পারি 100/1 বা 20% বা 20%। তাহলে এই 20%ই হলো আমাদের 1:5। আমরা বলতে পারি এই ভাপা পিঠায় গুড়ের পরিমাণ হলো 20% বা 20%। দেখা যাচ্ছে অনুপাত এবং শতকরা দুটিই কিন্তু ভগ্নাংশ। তবে শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের যে হর, সেখানে আমাদের 100 করে নিতে হয়। কিন্তু অনুপাতের হর যে কোনো স্বাভাবিক সংখ্যাই হতে পারে। দেখো, সাধারণত অনুপাতকে শতকরা বা শতকরাকে অনুপাতে রূপান্তর করা যায়। যেমন আমরা লিখি 7 টাকা 10 টাকার কত অংশ হবে? এটা বোঝাই যাচ্ছে 10/7 অংশ। এটি তো ভগ্নাংশে লিখলাম। যদি অনুপাতে প্রকাশ করি, তাহলে সেটি হবে 7:10। এটি হলো অনুপাতের রূপ বা অনুপাতে প্রকাশ করলাম। এখন একে যদি শতকরায় প্রকাশ করি, তখন কি হবে? আমাদের হরকে করতে হবে 100। সেক্ষেত্রে 10-এর সাথে 10 গুণ করতে হবে, তাহলে হবে 100, এবং 7-এর সাথে, অর্থাৎ লবের সাথেও 10 গুণ করতে হবে। তখন আমরা পাবো 70 এবং নিচে 100, বা একে লেখা যায় 70 গুণ 100/1 অংশ, যাকে 70% বলা যায়। এটি হলো অনুপাতকে শতকরায় প্রকাশ। আবার শতকরাকেও অনুপাতে রূপান্তর করা যায় বা প্রকাশ করা যায়। কিভাবে দেখি?
আমাদের যদি দেয়া থাকে কোনো কিছু 25% বা 25%, একে আমাদেরকে অনুপাতে প্রকাশ করতে হবে। তখন আমরা কি করব? 25% মানেই হলো 100 ভাগের 25। এবার যদি আমরা একে সরল করি তাহলে হবে 25 দিয়ে 25কে ভাগ করলে হয় 1 আর 100কে ভাগ করলে হয় 4। তাহলে আমাদের অনুপাত হলো 1:4। তাহলে আমরা শতকরাকেও অনুপাতে প্রকাশ করলাম। এবারে আমরা আলোচনা করব ঐকিক নিয়ম নিয়ে। ঐকিক নিয়মের সাহায্যে আমরা একটি জিনিসের দাম, ওজন বা পরিমাপ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন বা পরিমাণ নির্ণয় করতে পারি। মনে করি আমাদের 5টি কলমের দাম, 5টি কলমের দাম হলো 50 টাকা। সেখান থেকে আমরা একটি কলমের দাম নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটি কলমের দাম কি হবে? কমে যাবে। তখন হবে 50কে আমরা 5 দিয়ে ভাগ করব, অর্থাৎ পাবো 10 টাকা। এবার আমরা চাইলেই 15টি কিংবা 20টি কলমের দামও নির্ণয় করতে পারি এখান থেকে, কারণ আমরা একটি কলমের দাম নির্ণয় করে ফেলেছি। তাই ঐকিক নিয়মের সাহায্যে আমরা প্রথমেই একটি জিনিসের মান নির্ণয় করি, তারপর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কোনো জিনিসের দাম, ওজন বা পরিমাণ নির্ণয় করতে পারি। এখানে আরেকটি উদাহরণ দেখো। আমাদেরকে বলা হলো 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম হলো 108 টাকা। অতএব ঐকিক নিয়মের মধ্যে কি করতে হবে? সবসময় খেয়াল করবে ঐকিক নিয়মের ক্ষেত্রে আমাদের সবসময় একটি জিনিসের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে একটি ডিমের দাম হবে, একটি ডিমের দাম কমে যাবে 108 ভাগ 12 টাকা। এখন আমাদেরকে যে কোনো পরিমাণ ডিমের দাম যদি নির্ণয় করতে বলা হয়, আমরা ইতিমধ্যে জানি যে সেই জিনিসটির একটি জিনিসের মান কত বা পরিমাণ কত। মনে করি আমরা 17টি ডিমের দাম জানব, তাহলে 17টি ডিমের দাম হবে, একটি ডিমের দাম তো কমে গেল, কিন্তু 17টি ডিমের দাম কি হবে? 17টি ডিমের দাম বৃদ্ধি পাবে। তখন আমাদের এটি গুণ হয়ে যাবে এবং 12 টাকা। এবার একে সমাধান করলে আমরা পাবো 153 টাকা। তাহলে দেখো, খুব সহজে আমরা 12টি ডিমের থেকে 17টি ডিমের দাম নির্ণয় করে ফেললাম। এবারে আমরা অনুশীলনের 17 নম্বর সমস্যাটি দেখি। এখানে বলা হয়েছে একজন দোকানদার 9000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? এখানে লক্ষ্য করে দেখো, 450 টাকা লাভ হয় যখন সে 9000 টাকা মূলধন বিনিয়োগ করে থাকে। তাহলে সেখানে 1 টাকা লাভ করতে কত টাকা বিনিয়োগ করতে হয় সেটি আমরা নির্ণয় করব। তারপর 600 টাকা লাভ করতে কত টাকা বিনিয়োগ করতে হবে সেটি আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখি 450 টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় 9000 টাকা। অতএব 1 টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় 9000 ভাগ 450 টাকা। আমাদের এখানে 600 টাকা লাভ করতে কত টাকা বিনিয়োগ করতে হয় সেটি নির্ণয় করতে হবে। তাহলে এখানে লিখি 600 টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় 9000 গুণ 600 ভাগ 450 টাকা। এটি হিসেব করলে আমরা পাবো 12,000 টাকা। তাহলে আমাদের উত্তর হলো 600 টাকা লাভ করতে হলে 12,000 টাকা বিনিয়োগ করতে হবে। এবারে চলো আরেকটি সমস্যা দেখি। এখানে বলা হয়েছে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। এই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? এখানে একটি জিনিস খেয়াল করো, আমাদেরকে কি নির্ণয় করতে হবে? আমাদেরকে বলা হয়েছে কত দিনে নির্ণয় করতে হবে। প্রথম যে বাক্য, সেখানে আমাদেরকে দুটি তথ্য দিয়েছে। একটি হচ্ছে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। তারপরে আমাদের বলা হয়েছে 9 জন শ্রমিক নয়, 18 জন শ্রমিক কত দিনে কাজটি করতে পারবে। তাহলে প্রথমে আমাদেরকে 9 জন শ্রমিকের কাজের সাথে একজন শ্রমিকের
একটি কাজ কতদিনে করতে পারে সেটি নির্ণয় করতে হবে। তাহলে চলো এবার সমস্যাটি সমাধান করি। এখানে দেখো কাজের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে শুরুতে আমরা লিখেই নিতে পারি একটি কাজ 9 জন শ্রমিক করতে পারে কতদিনে, বলা হয়েছে 18 দিনে। এখান থেকে আমরা একজন শ্রমিকের কাজ নির্ণয় করব। একজন শ্রমিক এই একটি কাজ করতে পারে। এখন বলো আমরা কি 18কে 9 দিয়ে ভাগ করব? না, একজন শ্রমিক যখন একটি কাজ করতে যাবে 9 জন শ্রমিকের যেই সময় লাগবে একজন শ্রমিকের তার চেয়ে বেশি সময় লাগবে। এক্ষেত্রে আমাদের 18 দিন গুণ 9 জন শ্রমিকের সময় লাগবে। এখানে কিন্তু আমাদের ভাগ হলো না। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে 18 জন শ্রমিক কাজটি করতে পারে কতদিনে। 9 জনের কাজ যখন একজনের কাছে চলে আসবে তখন সময় বৃদ্ধি পাবে বা দিনের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু সেই কাজটি যখন 18 জনের কাছে চলে আসবে তখন কিন্তু আবার দিনের সংখ্যা কমে যাবে, অর্থাৎ কম সময় লাগবে। তাহলে এইবার আমরা এইটিকে ভাগ করব 18 দিয়ে। এটি সমাধান করলে দেখো পাবো আমরা 9 দিন। তাহলে দেখো এই সমস্যাটিতে একটি মজার ব্যাপার ছিল, আমাদের কিন্তু যখন একজন শ্রমিকের কাজ নির্ণয় করছিলাম তখন আমরা ভাগ করিনি। কেননা আরেকবার একটু খেয়াল করো, 9 জন শ্রমিক করতে পারে 18 দিনে, কিন্তু যখন একজন শ্রমিকের কাছে সেই কাজটি চলে আসবে তাহলে তার সময় বেশি লাগবে। বেশি লাগার কারণে তখন তার সময় গুণ হয়ে যাচ্ছে, তখন তার সময় বৃদ্ধি পাচ্ছে। আবার যখন এই কাজটি 18 জনের কাছে চলে আসবে তখন কিন্তু আমাদের কম সময় লাগবে, তাই তখন এটি ভাগ হচ্ছে। এই জিনিসটি একটু খেয়াল করবে। তাহলে আমাদের এই কাজটি 18 জন শ্রমিকের করতে 9 দিন লাগবে। আমাদের উত্তর হলো 9 দিন। এবারে আমরা 24 নম্বর সমস্যাটি দেখি। একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? এখানে দেখো আমাদের দুইটি জিনিস নির্ণয় করতে হবে। একটি হচ্ছে কত কিলোমিটার পথ অতিক্রম করে, আরেকটি হলো তার গতিবেগ। তো আমরা ধাপে ধাপে সমস্যাটি সমাধান করি। প্রথমে আমাদেরকে এখানে কি কি উপাত্ত দেয়া আছে দেখো। আমাদের বলা হয়েছে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। তো একজন ছাত্র যদি প্রতিদিন অর্থাৎ একদিনে 2 ঘন্টা চালিয়ে 10 কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে? এক্ষেত্রে আমরা যখন 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে সেটি নির্ণয় করব, তখন আমাদের কিন্তু এই সময় এক্ষেত্রে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে সেটি নির্ণয়ের জন্য আমাদের এই সময় প্রয়োজন হবে না। তাহলে আমরা প্রথমে এক দিনে অতিক্রম করে 10 কিলোমিটার পথ, অতএব 6 দিনে অতিক্রম করে আরো বেশি, তাহলে 10 গুণ 6 কিলোমিটার পথ বা 60 কিলোমিটার পথ। এটি তো খুব সহজে নির্ণয় করে ফেললাম। এবার আমাদেরকে গতিবেগ নির্ণয় করতে হবে এবং এর জন্য আমাদের এই সময়টি প্রয়োজন হবে। কিন্তু খেয়াল করে দেখো 6 দিনে কত সময় সে সাইকেল চালাচ্ছে সেটি কিন্তু জানতে চায়নি, শুধুমাত্র তার গতিবেগই নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে আমাদের 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার পথ, অতএব 1 ঘন্টায় যায় 10 ভাগ 2 কিলোমিটার পথ, অর্থাৎ 5 কিলোমিটার পথ। এই 5 কিলোমিটারই আমাদের গতিবেগ, অর্থাৎ সে ঘন্টায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে আমাদের উত্তর হলো অতিক্রম করে 60 কিলোমিটার এবং গতিবেগ হলো 5 কিলোমিটার প্রতি ঘন্টায়। সবশেষে আমরা 28 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে প্রথমে আমরা সমস্যাটি দেখি। এখানে বলেছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, অর্থাৎ 2 জন পুরুষের কাজ মানে হচ্ছে 3 জন বালকের কাজ। এটি একটু খেয়াল করি আমরা। তারপরে দেখো বলেছে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। এই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? এক্ষেত্রে দেখো 2 জন পুরুষের কাজ হচ্ছে 3 জন বালকের কাজ। তো প্রথমে আমাদের একজন পুরুষের সমান কতজন বালক কাজ করে তা নির্ণয় করতে হবে। তারপর আমাদের এই 4 জন পুরুষের কাজ এবং 6 জন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ তা নির্ণয় করতে হবে। সেখান থেকে আমাদের এই 4 জন পুরুষ ও 10 জন বালকের সমান কতজন বালক এবং
6 জন পুরুষ ও 15 জন বালক সমান কতজন বালক সেটি নির্ণয় করতে হবে। এখানে এই সমস্যাটি বেশ কয়েকটি ধাপে সমাধান করতে হবে। চলো আমরা ধাপে ধাপে সমস্যাটি সমাধান করি। প্রথমে আমরা 4 জন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ সেটি নির্ণয় করব। তাহলে আমরা জানি 2 জন পুরুষের কাজ সমান হলো 3 জন বালকের কাজ। অতএব ঐকিক নিয়মের সাহায্যে আমরা একজন পুরুষের কাজ সমান বলতে পারি 3/2 জন বালকের কাজ। এখন আমরা নির্ণয় করব 4 জন পুরুষের কাজ। এক্ষেত্রে 4 জন পুরুষের কাজ হবে 3 গুণ 4/2 জন বালকের কাজ। এখান থেকে আমরা একটি মান পাবো, সেটি হলো 6 জন বালকের কাজ। আবার আমাদেরকে 6 জন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ সেটিও নির্ণয় করতে হবে। আমরা এখানে করে ফেলি 6 জন পুরুষের কাজ। এটি করতে আমাদের এই অংশটি ব্যবহার হবে। তাহলে 6 জন পুরুষের কাজের ক্ষেত্রে হবে, দেখো এক্ষেত্রে কিন্তু আমরা এই অংশটি আর ব্যবহার করব না। আমাদের কিন্তু এই একজন পুরুষের কাজ থেকে 6 জন পুরুষের কাজ সমান কতজন বালক সেটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব 3/2 এবং 6 জন পুরুষের কাজ যেহেতু এটি বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে, সেক্ষেত্রে এখানে গুণ হবে এতজন বালকের কাজ। তাহলে এটি সমাধান করলে পাবো 9 জন বালকের কাজ। তার মানে এখন দেখো 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করে, পুরুষ এবং বালক মিলে করছে। সেক্ষেত্রে আমরা যদি এই 4 জন পুরুষের জায়গায় 6 জন বালক নিই তাহলে কি হবে? সেক্ষেত্রে আমরা এই 4 জন পুরুষের জায়গায় 6 জন বালক নিতে পারি, কারণ 4 জন পুরুষের কাজ মানে 6 জন বালকের কাজ। তাহলে 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ সমান হবে 4 জন পুরুষের কাজ 6 জন বালকের সমান। সেক্ষেত্রে 6 যোগ আর আমাদের আছে 10 জন বালক, মোট হয় 16 জন বালক। আবার একইভাবে দেখো আমাদের এই অংশে বলেছে 6 জন পুরুষ ও 15 জন বালক। সেক্ষেত্রে 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজ হবে, এখানে 6 জন পুরুষের জায়গায় আমরা লিখব 9 জন বালক আর আমাদের আছে আরো 15 জন বালক। তাহলে এটি হবে 24 জন বালক। তাহলে এখানে দেখো আমাদের এই পুরো অংশে আমরা এখন ব্যবহার করতে পারি 16 জন বালক একটি কাজ 21 দিনে করে। তাহলে 24 জন বালক একটি কাজ কত দিনে করতে পারবে? এবারে আমরা লিখি 16 জন বালক একটি কাজ করে 21 দিনে। অতএব একজন বালক একটি কাজ করবে। বলো তো এখানে কি হবে? এটি কি ভাগ হয়ে যাবে 21 দিয়ে? না, দেখো যখন একজন বালক একটি কাজ করতে আসবে তখন কিন্তু তার সময় বেশি লাগবে। তাহলে এটি হবে গুণ, অর্থাৎ 21 গুণ 16 দিনে। এবার যখন 24 জন বালক চলে আসবে, 24 জন বালক একটি কাজ করবে। এইবার কিন্তু যেখানে একজনের কাজ করতে অনেক বেশি সময় লাগে, কাজ করলে আমাদের সময় কম লাগবে। তাহলে এটি ভাগ হয়ে যাবে 21 গুণ 16 ভাগ 24 দিনে। তাহলে এটি সমাধান করলে আমরা পাবো 14 দিনে। দেখো আমাদের কিন্তু মূলত কত দিনে করতে পারে এটি নির্ণয় করতে বলা হয়েছিল। তো আমরা এর জন্য কি করেছিলাম? পুরুষের কাজটিকে আমরা বালকের কাজে রূপান্তর করে নিয়েছিলাম। ফলে আমরা খুব সহজে হিসেবটি করে ফেলতে পারলাম। এখন তাহলে বলা যাচ্ছে 6 জন পুরুষ এবং 15 জন বালক মিলে 14 দিনে এই কাজটি সমাধান করতে পারে। তাহলে আজকে আমরা অনুশীলনী থেকে কয়েকটি অঙ্ক ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করে ফেললাম। তাহলে আজকের পাঠে আমরা কি কি আলোচনা করলাম আরেকবার দেখে নেই। প্রথমে আমরা অনুপাতকে শতকরায় প্রকাশ করেছি এবং শতকরাকে অনুপাতে প্রকাশ করেছি। তারপরে আমরা ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করেছি এবং অনুশীলনীতে ঐকিক নিয়ম এবং শতকরা হিসাবের সাহায্যে কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকের পাঠ এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিতে। ধন্যবাদ সবাইকে।
প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে। আমি আসমাউল হোসনা মিম। আমাদের আজকের পাঠ ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3। পাঠ শিরোনাম বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। আমরা এই অধ্যায়ের 1 থেকে 3 পাঠ পর্যন্ত পড়ব। চলো আজকে আমরা প্রথমেই জেনে নেই যে এই পাঠ শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো। এই পাঠ শেষে আমরা জানতে পারবো মহাদেশের ভৌগোলিক পরিচয় সম্পর্কে, অর্থাৎ মহাদেশের ভৌগোলিক পরিচয় সম্পর্কে ধারণা লাভ করব। 2, এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান এবং আয়তন সম্পর্কে আমরা জানতে পারব এবং প্রকৃতি এবং জলবায়ু সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। চলো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের পাঠ। তোমরা কি জানো যে মহাদেশ কাকে বলে, মহাসাগর কাকে বলে? চলো আমরা আজকে জানি মহাদেশ কি সেই সম্পর্কে। পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়। অর্থাৎ এই যে আমরা যে পৃথিবীতে বাস করি, সেই পৃথিবীতে যদি কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ড মহাদেশ। সাধারণত এই মহাদেশ জলরাশি দ্বারা বিচ্ছিন্ন থাকে, একটি থেকে আরেকটি জলরাশি দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে। পৃথিবীতে কয়টি মহাদেশ আছে বলতে পারবে? 7টি। আচ্ছা, এদের নাম আমি বলে দিচ্ছি। এদের নাম হচ্ছে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা। এই 7টি হচ্ছে মহাদেশ। এখন আমরা জানবো যে মহাদেশ ছাড়াও পৃথিবীর বুকে আর কি আছে। আমরা একটু আগে বলেছি যে মহাদেশগুলোকে বিচ্ছিন্ন করে হচ্ছে জলরাশি। এই জলরাশিগুলো হচ্ছে মহাসাগর। এই মহাসাগরগুলোর নাম কি? 1, প্রশান্ত মহাসাগর, 2, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। এই যে মহাসাগরগুলো বললাম, এই মহাসাগরগুলো কি করে জানো? এই মহাসাগরগুলো মহাদেশের জলবায়ু, ভূপ্রকৃতি, অর্থনীতি এবং জীবনযাত্রাকে অনেক অংশে প্রভাবিত করে। অর্থাৎ এই মহাসাগর দ্বারা প্রভাবিত হয়ে হচ্ছে মহাদেশের জলবায়ু, ভূপ্রকৃতি, অর্থনীতি এবং জীবনযাত্রা। আমরা যে বাংলাদেশে বাস করি, আমাদের দেশের দক্ষিণে একটি সাগর আছে, বলো তো সেটার নাম কি? তোমরা অবশ্যই সবাই জানো, সেটি হচ্ছে বঙ্গোপসাগর। এটি মূলত ভারত মহাসাগরের একটি উপসাগর। পৃথিবীতে যে 7টি মহাদেশের নাম আমরা বললাম, তার মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশে কার অবস্থান বলতে পারবে? এই মহাদেশের একটি বিশেষ স্থানে অবস্থান হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এশিয়া মহাদেশ এবং ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত। এই বৃহৎ মহাদেশে একটি নির্দিষ্ট জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, তারপরে তোমরা এর আগেই জেনেছো যে 1971 সালের মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই 9 মাস ব্যাপী দীর্ঘ রক্তক্ষয়ী একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে তার স্থান দখল করে নেয়। এতক্ষণ আমরা যে মহাদেশের নাম বললাম, সেই মহাদেশের সবচেয়ে বড় মহাদেশ কোনটি বলেছি? হ্যাঁ, এশিয়া মহাদেশ। সেই এশিয়া মহাদেশের মধ্যে ছোট্ট একটি দেশ আমরা বাংলাদেশ। আমরা এখন জানবো মহাদেশগুলোর ভৌগোলিক অবস্থা সম্পর্কে, অর্থাৎ ভৌগোলিক পরিচয় সম্পর্কে জানবো। তার আগে আমরা চলো পৃথিবীর একটা মানচিত্র দেখি। পৃথিবীর কোথায় কোন মহাদেশ অবস্থিত সেটা আমরা একটা মানচিত্রের মাধ্যমে দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই জেনেছি পৃথিবীতে মহাদেশের সংখ্যা হচ্ছে 7টি। সেই 7টি মহাদেশ হচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। আমরা এতক্ষণ মহাদেশগুলোর ছবি দেখলাম। পৃথিবীর মোট আয়তনের, অর্থাৎ পৃথিবীতে যে সম্পূর্ণ আয়তন, এই আয়তনের মাত্র 29 ভাগ হচ্ছে স্থলভূমি, আর বাকি অংশ পুরোটাই কিন্তু জলরাশি। অর্থাৎ মাত্র 29 ভাগ হচ্ছে স্থলভাগ আর জলভাগ হচ্ছে বাদবাকি অংশ। এই জলরাশির মধ্যে রয়েছে কিন্তু ছোট বড় অনেক দ্বীপ। এই দ্বীপপুঞ্জগুলো কিন্তু অনেকগুলো মহাদেশের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমি তোমাদের এটা বলতে চাচ্ছি যে জলরাশির মাঝখানে যে ছোট ছোট দ্বীপগুলো দেখতে পাই, সেই দ্বীপগুলো এই যে আমরা 7টি মহাদেশ বলেছি, সেই 7টি মহাদেশের কোনো না কোনোটির অন্তর্ভুক্ত। এই দ্বীপ বা দ্বীপপুঞ্জগুলোর প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর যে পৃথিবীর বেশিরভাগ জায়গায় যেসব দ্বীপপুঞ্জগুলো আছে সেগুলোকে পর্যটন কেন্দ্র বানিয়ে রাখা হয়েছে।
চলো আমরা কতগুলো সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্রের ছবি দেখি, যেগুলো দ্বীপ বা দ্বীপপুঞ্জ হিসেবে পরিচিত। দেখতে পাচ্ছ কত সুন্দর। আমার কিন্তু ছবি দেখে এখানে বেড়াতে চলে যেতে ইচ্ছে করছে। তোমাদের নিশ্চয়ই আমার মতো ওখানে বেড়াতে যেতে ইচ্ছে করছে। এখন তো সেটা সম্ভব না, চলো তাহলে ক্লাসই করি। এখন আমরা জানবো যে পৃথিবীর স্থলভাগের যে আমরা যে বলছিলাম এতক্ষণ ধরে যে পৃথিবীর যে 29 ভাগ স্থলভাগ আছে, সেই স্থলভাগের সব অংশ কিন্তু সমান না, অর্থাৎ স্থলভাগ যে পুরোটা সমভূমি সেটা কিন্তু না। এই স্থলভাগের মধ্যে রয়েছে অনেক বৈচিত্র্য, যেমন ধরো পাহাড়, পর্বত, মালভূমি, বনভূমি, নদ নদী, এগুলো সবই কি করেছে, প্রকৃতিতে বৈচিত্র্য এনে দিয়েছে। যদি শুধু সমভূমি হতো তাহলে এত বৈচিত্র্য থাকতো না। এই বৈচিত্র্য সৃষ্টি করেছে হচ্ছে পাহাড়, পর্বত, নদী, নালা, মালভূমি। পৃথিবীতে কোন কোন দেশ আছে যেটা নাকি শুধু একটি দ্বীপ, আবার কোন কোন দেশ আছে যেটা নাকি অনেকগুলো দ্বীপের সমষ্টি। তোমরা কি আমাকে একটা নাম বলতে পারবে যে দেশটা একটা দ্বীপ অথবা অনেকগুলো দ্বীপ মিলে একটা দেশ? আমার ধারণা তোমরা বলতে পারবে, আমি তোমাদের বলে দিচ্ছি। একটা দ্বীপ নিয়ে দেশ হচ্ছে আমাদের খুব কাছাকাছি শ্রীলঙ্কা, আর ছোট ছোট দ্বীপগুলো নিয়ে তৈরি একটি দেশ কি, সেটির নাম হচ্ছে মালদ্বীপ। মালার মতো ছোট ছোট অনেকগুলো দ্বীপ দেখে এই দ্বীপটির নাম মালদ্বীপ, তাই না? চলো আমরা পরবর্তী পাঠে যাই। আমরা এখন আলোচনা করব এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি এবং জলবায়ু সম্পর্কে। প্রথমেই চলো এশিয়া মহাদেশের অবস্থান এবং আয়তন নিয়ে কথা বলি। পৃথিবীর যে মোট স্থলভাগ আছে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা বলছিলাম না যে পুরো পৃথিবীকে স্থলভাগ হচ্ছে মাত্র 29 ভাগ আর বাকি হচ্ছে জলরাশি। তো এই মোট স্থলভাগের 3 ভাগের 1 ভাগ হচ্ছে এশিয়ার আন্ডারে, অর্থাৎ এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত হচ্ছে 3 ভাগের 1 ভাগ অংশ। এর আয়তন কত তোমরা জানো? চলো দেখি। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে 4,46,14,000 বর্গ কিলোমিটার। আমি আবার বলছি, 4,46,14,000 বর্গ কিলোমিটার। সূত্র হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা। এই যে এত বড় বৃহত্তম একটা মহাদেশ হচ্ছে এশিয়া, এটা এতই বড় যে ইউরোপ এবং আফ্রিকাকে যদি একত্র করা হয়, কিংবা উত্তর আমেরিকা অথবা দক্ষিণ আমেরিকাকে যদি একত্র করা হয়, তাহলেও এরা একত্রে এশিয়ার সমান হবে না। বুঝতেই পারছো যে 3 ভাগের 1 ভাগই দখল করে নিয়েছে বাকি মহাদেশের জন্য। এই জন্য এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বৃহত্তম মহাদেশ। তোমাদের নিশ্চয় আর ভুল হবে না যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি সেটি বলতে, এবং তোমরা জেনে গেছো এই মহাদেশের আয়তনটা কত। শুধু যে আয়তনে এটি বড় তা না, জনসংখ্যার দিক থেকেও এটি বৃহত্তম। এখানে কত লোক বাস করে সেটা আমরা এখন জানবো। 2014 সালের জরিপ অনুযায়ী এই মহাদেশে 442,70,00,000 লোক বাস করে, অর্থাৎ এর জনসংখ্যা হচ্ছে 442,70,00,000। অনেক অনেক অনেক, তাই না? এতক্ষণ আমরা জানলাম যে এশিয়া মহাদেশ আয়তনে বৃহত্তম, জনসংখ্যার দিক থেকেও বৃহত্তম। শুধু আয়তন এবং জনসংখ্যা নয়, সভ্যতার দিক থেকেও কিন্তু এশিয়া মহাদেশ অন্যান্য মহাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। এখানে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। সুদূর অতীতে চীন, মেসোপটেমিয়া, পার্শ্ব, হিব্রু, সিন্ধু সভ্যতা এখানে গড়ে উঠেছে। এশিয়াতে যখন সভ্যতা গড়ে উঠেছে তখন আমেরিকা এবং ইউরোপে সভ্যতার আলোয় পৌঁছায়নি। তার মানে বুঝতে পারছো যে কত আগে থেকে এশিয়াতে সভ্যতা গড়ে উঠেছে। এই সভ্যতার উজ্জ্বল নিদর্শন হচ্ছে চীনের মহাপ্রাচীর এবং ব্যাবিলনের শূন্যোদ্যান। চলো আমরা এই দুটো ছবি দেখি। ছবিতে তোমরা দেখতে পাবে যে কি অদ্ভুত, কি অসম্ভব সুন্দর এই মহাপ্রাচীর। ভাবতেও অবাক লাগে যে মানুষ তার মেধা এবং শ্রম দিয়ে এত সুন্দর একটি শিল্প নিদর্শন তৈরি করতে পেরেছে, এবং সেটি ছিল কত আগে। আমরা ছবিতে ব্যাবিলনের শূন্যোদ্যান দেখতে পাচ্ছি। এখন আমরা আলোচনা করব এশিয়া মহাদেশের জলবায়ু এবং ভূপ্রকৃতি সম্পর্কে। এশিয়া মহাদেশের জলবায়ু বা ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের বলি যে এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু কিন্তু খুবই বৈচিত্র্যপূর্ণ। এর মধ্যে একঘেয়েমি কিছু বা একই রকম কিছু নেই, এর মধ্যে আছে নানা ধরনের বৈচিত্র্য। আমরা প্রথমে ভূপ্রকৃতির অবস্থানটা দেখি। এই বৈচিত্র্যপূর্ণ মহাদেশে প্রায় 1/3 হচ্ছে সমতল ভূমি, আর বাদ বাকি অংশে কি আছে চলো দেখি।
এর উত্তরে আছে বরফ আচ্ছাদিত সাইবেরিয়া। ছবিতে তোমরা সাইবেরিয়ার ছবি দেখতে পাচ্ছ। এর পশ্চিমে রয়েছে উত্তপ্ত মরুভূমি। তোমরা পর্দায় উত্তপ্ত মরুভূমির ছবি দেখতে পাচ্ছ। এর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নদী বিধৌত নিম্ন সমভূমি, আর পূর্ব দিকে রয়েছে আগ্নেয় দ্বীপ। অনেক বৈচিত্র্য না? পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কিন্তু এই মহাদেশেরই অন্তর্ভুক্ত। তোমরা পর্দায় কাস্পিয়ান হ্রদের ছবি দেখতে পাচ্ছ। এছাড়াও বড় বড় নদীগুলোর মধ্যে 7টি নদী প্রবাহিত হয়েছে এশিয়া মহাদেশের ভেতর দিয়ে। এই যে বৈচিত্র্যপূর্ণ এই মহাদেশের বৈচিত্র্য কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, আরো অনেক বৈচিত্র্যের কথা বলা বাকি আছে। তোমরা কি মাউন্ট এভারেস্টের নাম শুনেছো? আমি নিশ্চিত তোমরা সবাই শুনেছো। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টও কিন্তু এই বৃহত্তম এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এই মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত সেই সম্পর্কে তোমাদের ধারণা আছে? এর উচ্চতা হচ্ছে ৮,৮৫০ মিটার। আমি আবার বলছি, মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৫০ মিটার। আচ্ছা, এখন আমাকে বলো তো, এই যে মাউন্ট এভারেস্ট এই নামকরণ করা হয়েছে, কেন এটার নাম মাউন্ট এভারেস্ট করা হয়েছে? অর্থাৎ কার নাম অনুসারে মাউন্ট এভারেস্টের নাম মাউন্ট এভারেস্ট? কেন এই পর্বতটার নাম মাউন্ট এভারেস্ট, অর্থাৎ এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কেন মাউন্ট এভারেস্ট, সেটা সম্পর্কে আমরা এখন জানবো। এর কারণ হচ্ছে ব্রিটিশ এবং ভারত জরিপ বিভাগের প্রধান, তার নাম ছিল স্যার জর্জ এভারেস্ট। সেই স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে তাকে সম্মান জানানোর জন্যই আসলে এই পর্বতশৃঙ্গের নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট। এর মাধ্যমে কিন্তু তিনি অমর হয়ে আছেন, তাই না? যতদিন মাউন্ট এভারেস্টের নাম থাকবে ততদিন মানুষ মনে রাখবে যে স্যার জর্জ এভারেস্টের নামে তার নামকরণ করা হয়েছে। তোমরা জেনে খুশি হবে যে এই মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিলেন একজন বাঙালি। তার নাম হচ্ছে রাধানাথ শিকদার। রাধানাথ শিকদার নামের একজন বাঙালি এই মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিলেন। এই পর্বতশৃঙ্গ এবং এই নিকটবর্তী পর্বতশৃঙ্গগুলো প্রায় সারা বছরই বরফে আচ্ছাদিত থাকে, কারণ খুবই ঠান্ডা। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মাউন্ট এভারেস্ট, এবং দেখো এই পর্বতশৃঙ্গ কিন্তু বরফে আচ্ছাদিত অবস্থায় আছে। এতক্ষণ আমরা মাউন্ট এভারেস্টের ছবি দেখলাম। এখন আমরা পর্দায় যেই ছবি দুটো দেখছি, তোমরা আমাকে বলতো এরা কারা? আমি জানি তোমরা জানো। এরা হচ্ছেন নেপালের তেনজিং শেরপা এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি। 1953 সালে নেপালের তেনজিং শেরপা এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এই পর্বতশৃঙ্গ আরোহণ করেন। এখন আমি তোমাদের যাদের ছবি দেখাবো তারা হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব। দেখো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরিন। এরা প্রত্যেকেই এই যে বিশাল পর্বতশৃঙ্গ এখানে আরোহণ করেছিলেন। তোমরাই বলো, তারা আমাদের গর্ব না? আমি আশা করছি তোমরা যারা এই ক্লাসটি শুনছো এদের মধ্যে কেউ কেউ ভবিষ্যতে এমন বিখ্যাত হবে, এভাবে পর্বত আরোহণ করবে। তখন সবাই তোমাদের ছবি এভাবে পর্দায় দেখবে এবং তোমাদের নিয়ে গর্ব অনুভব করবে। চলো আমরা যাই পরবর্তী পাঠে। আমরা এখন জানবো এশিয়া মহাদেশের জলবায়ু সম্পর্কে। এশিয়া মহাদেশের জলবায়ু এশিয়া মহাদেশের অন্যান্য জিনিসের মতো, অর্থাৎ এর ভূপ্রকৃতির মতোই অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সারা বছর অধিক তাপ এবং বৃষ্টিপাত এই জলবায়ুর বৈশিষ্ট্য, অর্থাৎ সারা বছর ধরেই অত্যাধিক তাপ থাকে এবং বৃষ্টিপাত থাকে। বৃষ্টিবহুল গ্রীষ্মকাল এবং বৃষ্টিহীন শীতকাল এই অর্থাৎ গ্রীষ্মকালে বৃষ্টি অনেক বেশি হয় কিন্তু শীতকালে কম বৃষ্টি হয় বা হয় না। এটা হচ্ছে এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এরপর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, অর্থাৎ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, চীন ও জাপানের দক্ষিণাংশে এই মৌসুমী জলবায়ু দেখা যায়। অর্থাৎ যে দেশগুলোর নাম বললাম এই সবগুলো দেশ হচ্ছে এই মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এরপর বৃষ্টিহীনতা এবং উষ্ণতার পার্থক্য মধ্য এশিয়ার মরু অঞ্চলের জলবায়ু সৃষ্টি করেছে। এই পার্থক্যের কারণে, বৃষ্টিহীনতা এবং উষ্ণতার পার্থক্যের কারণে এই মরু অঞ্চলীয় জলবায়ু সৃষ্টি হয়েছে মধ্য এশিয়ায়।
শীতকালে বৃষ্টি কিন্তু গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টিহীনতা এইরূপ বৈশিষ্ট্য সম্পন্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু এশিয়া মহাদেশের অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে যেহেতু এটা একটি বৃহৎ মহাদেশ, এই মহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু পরিলক্ষিত হয় বা বিভিন্ন ধরনের আবহাওয়া পরিলক্ষিত হয়, যেগুলোকে আমরা জলবায়ু নামে আখ্যায়িত করেছি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা জেনেছি পৃথিবীতে কতগুলো মহাদেশ আছে, সেই মহাদেশগুলোর নাম কি। আমরা জেনেছি মহাসাগরের নাম, আমরা জেনেছি বড় বড় সাগর বা সমুদ্রের নাম। সেই সঙ্গে আমরা জেনেছি মহাদেশের ভৌগোলিক পরিচয় সম্পর্কে, অর্থাৎ মহাদেশের ভৌগোলিক পরিচয় সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করেছি। এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা এই পাঠে জেনেছি। এশিয়া মহাদেশের আয়তন, তারপর এর ভূপ্রকৃতি, এর জলবায়ু সম্পর্কে দেখেছি। সেই সাথে সাথে আমরা অনেক অনেক ছবি দেখেছি। এই ছবিগুলো আমরা দেখেছি যাতে করে আমাদের এটা সহজে মনে থাকে। যখন আমরা যে বিষয়টি পড়েছিলাম তখন সেই বিষয়টির সঙ্গে সঙ্গে সেটার সাথে সম্পর্কযুক্ত ছবিগুলো আমরা দেখেছি যাতে তোমাদের এই বিষয়গুলো মনে থাকে। আমি আশা করব আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে বাড়ির কাজটিও অনেক সহজ হবে তোমাদের জন্য। আমি তোমাদের এখন ছোট্ট ছোট্ট দুটি বাড়ির কাজ দিচ্ছি, যে বাড়ির কাজটা তোমরা করে এখন তোমাদের কাছে রাখবে। তারপরে যখন স্কুল শুরু হবে তখন তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। আমাদের আজকের বাড়ির কাজ, বিশ্ব মানচিত্র এঁকে 7টি মহাদেশ চিহ্নিত করো। এখন বিশ্ব মানচিত্র আঁকার কথা বলাতে তোমাদের মনে হতে পারে যেটা অনেক কঠিন। এটা আসলে কঠিন কিছুই না। তোমরা বইয়ের মধ্যে যে মানচিত্রটা আছে সেটা দেখে দেখে অন্তত পক্ষে 5 বার আঁকবে। তারপরে দেখবে তোমরা না দেখে এটা আঁকতে পারছো। খুব বেশি সুন্দর সূক্ষ্ম হতে হবে তা কিন্তু না, কিন্তু তোমরা যদি মানচিত্রটা আঁকো এবং এই অবস্থানগুলো চিহ্নিত করো তাহলে তোমাদের মাথাতে সবসময় এগুলোর অবস্থান সম্পর্কে ধারণা থাকবে। তোমরা কখনোই ভুলে যাবে না। তোমরা জানতে পারবে যে কোথায় কোন মহাদেশ অবস্থান করে। এবং এই রিলেটেড কখনো যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে তখন যদি তোমরা চট করে এই মহাদেশের ছবিটা এঁকে ফেলতে পারো তাহলে স্বভাবতই খুব বেশি ভালো নাম্বার পাবে। তাই আমি তোমাদের অনুরোধ করব তোমরা বাসায় প্র্যাকটিস করো এই মানচিত্র আঁকার। আমি আশা করছি তোমরা খুব সহজেই পারবে, কারণ এটা খুব কঠিন কিছু না। তো বাড়ির কাজ 1 হচ্ছে এই 7টি মহাদেশ চিহ্নিত করবে বিশ্ব মানচিত্র এঁকে। আচ্ছা, তারপরে 2 নম্বর বাড়ির কাজ হচ্ছে এশিয়ার বৈচিত্র্যপূর্ণ যে ভূপ্রকৃতির কথা আমরা বললাম সেই সম্পর্কে তোমরা বিস্তারিত লিখবে। অর্থাৎ এশিয়া মহাদেশের বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করবে। এটা হচ্ছে 2 নম্বর বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি বিধি মেনে বাসায় অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে অসংখ্য